বাদাম খাবে, ঝালমুড়ি নাকি ফুচকা খাবে? চৌধুরী হাত উঠিয়ে গুনতে শুরু করলো, আঙুল গুনে গুনে বলল, বাদাম, ঝালমুড়ি, ফুচকা, তিনটাই খাবো। ঠোঁট কামড়ে হাসলো নির্ময়, বলল, এর জন্যই তোমাকে আমি একটাও খাওয়াবো না। চটে গেল চৌধুরী, কটমট করে বলল। খাওয়াবেন না যখন তখন বললেন কেন? আমার ইচ্ছে হয়েছে তাই বলেছি। চৌধুরী হাত ছাড়িয়ে নিল নির্ময় হাতের বাঁধন থেকে, গাল ফুলিয়ে বলল, আমি যাব না আপনার সাথে। একটা নির্দয় নির্ময় লোক কোথাকার। নির্ময় ঠোঁট প্রসারিত করে হাসলো, আবারও চৌধুরী হাত ধরে বলল, তুমি একটা পেটুক জানা ছিল না তো। যাক, তোমাকে আজ তিনটাই খাওয়াবো, দেখি তুমি কতটা খেতে পারো। কপট রাগ দেখালো চৌধুরী, বলল, খাবো না আমি। মৃদু হাসলো নির্ময়, কণ্ঠ কিছুটা খাদে নামিয়ে বলল। তাহলে চুমু খাবে? তড়িৎ গতিতে চৌধুরী তাকালো নির্ময়ের দিকে। এই পুরুষ এতটা লাগামহীন, ঠোঁট কাটা বেশরম কবে থেকে হলো? ঠোঁট কাটা হয়েছিস তো ভালো কথা, একটু কম ঠোঁট কাটাও তো হতে পারতিস। এভাবে জনসম্মুখে লজ্জা যেন মাথা কাটা যাচ্ছে চৌধুরীর। আশেপাশে মানুষের অভাব নেই, তারা কেউ যদি শুনে নেয় এইসব কথা কি ভাববে? চৌধুরী ঢাকা এসেছে, এখনো একদিনও সম্পন্ন হয়নি, এরই মধ্যে এই ঠোঁট কাটা লোক তার নির্লজ্জতা দেখাতে শুরু করেছে। বাকি দিনগুলোতে কি করবে কে জানে। এই লোক যে এতটা বেশরম নির্লজ্জ হয়ে উঠেছে জানলে তো এত পড়াশোনা করতো চৌধুরী, আর না ঢাকায় আসতো। নিজের লজ্জা পাওয়ার পথ নিজে তৈরি করেছে সে। চৌধুরী কটমট করে তাকলো নির্ময়ের দিকে, দাঁতে দাঁত চেপে বলল, বেশরম পুরুষ মানুষ জনসম্মুখে চুমু খাওয়ার কথা বলে, ফের মুখে আনলে না ঠোঁট দুটো একদম সেলাই করে দিব আমি। নির্ময় একটু ঝুঁকলো চৌধুরীর দিকে, মৃদু কণ্ঠে বলল, আচ্ছা, আর বলবো না চুমু খাওয়ার কথা, এরপর থেকে খেয়ে দেখাবো। ভরকে গেল চৌধুরী। নির্ময়কে হঠাৎ তার দিকে ঝুঁকতে দেখে বক্ষ বরণের ভেতরে স্থান পাওয়া ছোট্ট হৃদযন্ত্রটা লাফিয়ে উঠল তড়িৎ গতিতে। চোখে মুখে নেমে এলো একরাশ লজ্জা, সংকোচ আর জড়তা। নির্ময় হাসলো, দুর্বোধ্য সে হাসি। চৌধুরী চোখ ছোট ছোট করে তাকালো নির্ময়ের মুখ পারে। নির্ময় এক হাত উঁচিয়ে টোকা মারলো চৌধুরীর কপালে, ঠোঁটের কোণে হাসি রেখে বলল, আমি অতটাও নির্লজ্জ নই যে জনসম্মুখে চুমু খাবো আমার ব্যক্তিগত নারীকে। আমি আমার ব্যক্তিগত জিনিসগুলোকে ব্যক্তিগত রাখতে জানি, বুঝেছো মেয়ে? কথাটা শেষ করে সোজা হয়ে দাঁড়ালো নির্ময়। চৌধুরীর হাত টেনে নিয়ে যেতে লাগলো সামনে কিছু জায়গা জুড়ে স্থান পাওয়া ফুচকার দোকানের দিকে। চৌধুরীরা সেই দিকে খেয়াল কোথায়? এতক্ষণ নির্ময়কে বেশরম নির্লজ্জ বলে বলে মুখে ফেনা তুলে এখন সে নিজেই এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিজের প্রিয় পুরুষ নির্ময়ের পানে। নির্ময় চৌধুরীর হাত টেনে তাকে নিয়ে বসালো ফুচকার দোকানের একটা ছোট্ট টুলে। ফুচকালা দিকে তাকিয়ে বলল, ঝাল কম দিয়ে 1 প্লেট ফুচকা দেবেন। নির্ময়ের কথার মাঝখানে ফোরত কাটলো চৌধুরী। ফুচকালা দিকে তাকিয়ে বলল, না, ঝাল একটু বেশি দিবেন। কথাটা শেষ হতে নির্ময় অগ্নি দৃষ্টিতে তাকালো চৌধুরীর পানে। নির্ময়ের দৃষ্টির সম্মুখে চুপসে গেল চৌধুরী, আর কিছু বলল না সে। দাঁতে দাঁত চাপলো নির্ময়, ফুচকালাকে উদ্দেশ্য করে বলল, ঝাল কম দিবেন মামা। এ ঝাল বেশি দিতে বলে, তারপরে ফুচকা খাওয়া শেষে ঝালে জ্ঞান হারানোর মতো একটা ভং ধরে আমাদের বিপদে ফেলে। চোখ ছোট ছোট করে নির্ময়ের দিকে তাকালো চৌধুরী, কিছুটা ঝাঁঝালো কণ্ঠে প্রশ্ন করলো, একদম বাজে কথা বলবেন না নির্ময় ভাই। আমি আবার কবে ফুচকার ঝাল খেয়ে অজ্ঞান হওয়ার ভং করে আপনাকে বিপদে ফেলেছিলাম? নির্ময় একটু টুল টেনে বসতে বসতে বলল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্মৃতি এত দুর্বল হওয়া দৃষ্টিনন্দন নয়, মনে করার চেষ্টা করো। চৌধুরী চাপ প্রয়োগ করলো নিজের মস্তিষ্ককে। মনে পড়লো ঈদের দিনের ঘটনা। ঈদের দিন তারা সবাই ঘুরতে ঘুরতে নিজেদের এলাকা রেখে অন্য এলাকায় চলে গিয়েছিল। অবশ্যই নিজেদের এলাকা ছাড়িয়ে ওই এলাকায় নতুন একটা পার্ক স্থাপন করা হয়েছে, সেটা দেখতে চৌধুরী, নির্ময়, নিহা আর চঞ্চল দল বেঁধে গিয়েছিল। সেখানে গিয়ে পার্কের মতো একটা ফুচকার দোকান দেখে হামলে পড়েছিল চৌধুরী আর নেহা। পৃথিবী উল্টে গেলেও ফুচকা তাদের চাই চাই, যেমন ভাবনা তেমন কাজ। কড়া করে ঝাল দিয়ে দুই নারী 2 প্লেট ফুচকা নিল, খেয়েও নিল গপাগপ। চঞ্চল আর নির্ময়কে একবারও সাধেনি খেতে, কিন্তু খেয়ে দেই বেঁধে ছিল ঝামেলা। কড়া ঝালে চোখ মুখ কড়া লাল হয়ে উঠেছিল তাদের, জিভা যেন জ্বলে যাচ্ছিল। চৌধুরীর তো চোখের না পানি নাকের পানি এক হয়ে বেহুশের মতো অবস্থা হয়ে গিয়েছিল। ওই ফুচকালা ঠিক কি ধরনের ঝালমরিচ ব্যবহার করেছিল ফুচকা বানাতে কে জানে। তবে ওই ফুচকার চক্করে তাদের ওই দিনের ঘোরাফেরা বন্ধ হয়ে গিয়েছিল। নিধি আর চৌধুরীর অবস্থা দেখে তাদের দুজনে দ্রুতই বাড়ি নিয়ে এসেছিল চঞ্চল আর নির্ময়। ঈদের দিনের ঘটনা মনে পড়তে লজ্জিত হলো চৌধুরী। সে মেয়ে হয়ে ঝালযুক্ত ফুচকাকে বেহুশ হয়ে পড়েছিল, এর চেয়ে লজ্জাজনক আর কি হতে পারে। চৌধুরীর ভাবনার মধ্যে নির্ময় ফুচকা ভর্তি প্লেট নিয়ে এসে বলল তার সামনে।
প্লেট থেকে একটা ফুচকা তুলে ধরলো চৌধুরীর মুখের সামনে, বলল। পরে মনে করবে আবার, এখন খেয়ে নাও। চৌধুরীর ইতস্তত লাগছে বেশ। আশেপাশে কত মানুষ, এর মধ্যে সে নির্ময়ের হাতে খাবে, সবাই কি ভাববে? নির্ময় হয়তো বুঝলো চৌধুরীর ইতস্তত বোধ, হাসলো সে, বলল। এটা আমাদের মফস্বল না, এটা শহর। এখানে কেউ কারো দিকে খেয়াল করে না। এরা সব সময় নিজেদের নিয়ে ব্যস্ত থাকে। আর আমি তো ফুচকার দোকানে বসে তোমাকে চুমু দিচ্ছি না, শুধু খাইয়েই দিচ্ছি। এতে কেউ কিছু ভাববে না, খেয়ে নাও। চৌধুরী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো নির্ময়ের দিকে, কপট রাগ দেখিয়ে বলল। আপনার এইসব বাজে কথা ছাড়া কি একটাও ভালো কথা নেই নাকি? আজব। হুম, আপাতত নেই, এখন খেয়ে নাও। কতক্ষণ আর ধরে রাখবো? চৌধুরী কথা বাড়ালো না। আশেপাশে এক নজর তাকিয়ে মুখ বাড়িয়ে মুখের মধ্যে পুরে নিল ফুচকাটা। সাথে সাথে হা করলো নির্ময়। সেদিকে ভ্রু কুচকে তাকালো চৌধুরী। মুখের মধ্যে অবস্থানরত ফুচকা চিবুতে চুবুতেই বলল। কি? মুখ বন্ধ করলো নির্ময়, কপালে ভাঁজ ফেলে বলল। এটাও আমার তোমাকে বলে দিতে হবে নাকি? তোমাকে খাইয়ে দিলাম না, তুমিও এখন আমাকে খাইয়ে দাও। চৌধুরী ভ্রুটা কুচকে রেখে বলল। আপনি না ফুচকা খান না? সেই ঈদের সময় না বলেছিলেন? এখন খাই। চৌধুরী আর কথা বাড়ালো না। এই লোকের সাথে কথা বাড়িয়ে খুব একটা লাভ হবে না, শুধু শুধু তার মুখ থেকে কতগুলো শব্দ আর বাক্যের অপচয় হবে। চুপচাপ প্লেট থেকে একটা ফুচকা তুলে নিল চৌধুরী, ধরলো নির্ময় মুখের সম্মুখে। নির্ময় মুখ হা করে ফুচকাটা নিয়ে নিল মুখের ভেতর, সাথে আলতোভাবে কামড়ে দিল চৌধুরীর ছোট ছোট আঙ্গুলের ডগা। আহ করে ব্যথাতুর ধ্বনি তুলে হাত ছড়িয়ে নিল চৌধুরী, ঝাঁঝালো কণ্ঠে বলল। এটা কেমন ধরনের ব্যবহার নির্ময় ভাই? নির্ময় নিজের মুখের মধ্যকার ফুচকা চিবুতে চিবুতে বলল। এটা আমার প্রতি কথায় কথায় ভাই বলার শাস্তি। ভ্রু কুচকালো চৌধুরী। নির্ময় আবারও বলল। অবশ্য কামড় দিয়ে লাভই হয়েছে, কারণ ফুচকার চেয়ে তোমার আঙ্গুল সুস্বাদু বেশি। চৌধুরী দাঁতে দাঁত চাপলো। এই লোক সামনে আসলে ওর মিনিটে মিনিটে রাগে দাঁতে দাঁত চাপতে হয়। কবে যেন এই দাঁত চাপতে চাপতে ওর দাঁতই ভেঙে যায় কে জানে। তারপরে এই অল্প বয়সে দাঁত ভেঙে নির্ময় ভাষার বুড়ি হওয়ার ভং ধরতে হবে তাকে। চৌধুরী দাঁতে দাঁত চেপে হাত বাড়িয়ে চিমটি কাটলো নির্ময় হাতে। আহ করে ব্যথাতুর ধ্বনি তুললো নির্ময়, কপাল কুচকে বলল। মেরে ফেলবে নাকি? চৌধুরী কটমট উত্তর দিল। একটা চিমটিতে কেউ মরে যেতে পারে এই প্রথম শুনলাম আমি। এরা নাকি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী। আমি মরে যাই, তবে চিমটিতে নয়। চৌধুরী দাঁতে দাঁত চেপে চাপা স্বরে বলল। তাহলে আর কয়েকটা চিমটি কেটে আপনাকে মেরে দিই, ব্যাপারটা ভালো হবে তাই না? মুখ বাঁকালো নির্ময়, বলল। সে হচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে কি ভেবেছো তোমার পিঠে ঈগলের মতো দুটো বড় বড় ডানা গজিয়ে গেছে? আর সেই ডানা মেলে তুমি উড়বে? আমি বেঁচে থাকতে তা হতে দিচ্ছি না। অবশ্য মরে গেলেও ভূত হয়ে আমি তোমার ঘাড়েই বসে থাকবো, চিন্তা করো না। আপনি মরে গিয়ে আমার ঘাড়ের উপর যেয়ে কে বসবেন, আর আমি ওঝা ডেকে আপনাকে ঝেঁটিয়ে বিদায় করব। ওঝা এসে একটা নারকেল পাতার শলা আর ঝাড়ু দিয়ে আপনাকে ঠিকঠাক মতো উত্তম মধ্যম দিচ্ছে। আহা, কি সুন্দর দৃশ্য! আমি তো খুব করে অপেক্ষা করছি আপনার ঝাড়ুর বাড়ি খাওয়ার দৃশ্য দেখার জন্য। চোখ মুখ কুচকে চৌধুরীর দিকে তাকালো নির্ময়, বলল। এতটা নির্দয় পাষাণ তুমি মেয়ে। আমি মরে গেলে তুমি যে বিয়ের আগেই বিধবা হয়ে যাবে, জানো মেয়ে? ভেঙচি কাটলো চৌধুরী, বলল। আপনি মরে গেলে আমি বিয়ের আগে বিধবা কেন হব? আপনার সাথে আমার সম্পর্ক কি? আপনি কি আমার প্রেমিক পুরুষ? আমি কি প্রেম করেছি নাকি আপনার সাথে? নির্ময় কপাল টান করে তাকালো নির্ময়ের দিকে, বলল। তুমি বলতে চাইছো আমরা প্রেম করছি না? আমি তোমার প্রেমিক পুরুষ নই। চৌধুরী ঠোঁট গোল করে উত্তর দিল। একদম নয়। নির্ময় আলতো হাসলো, বলল। ঠিক আছে, আমি তোমার প্রেমিক পুরুষ নই। প্রেমটা না হয় তোমার সাথে আমার নাই হলো, তবে জেনে রাখো মেয়ে, বিয়ের সময় বিয়েটা কিন্তু তোমার আমার সাথেই হবে। ঈষৎ কেঁপে উঠল চৌধুরী, দৃষ্টি শীতল হলো তার। নির্ময় কি বলল? সে বিয়ে করবে চৌধুরীকে? চৌধুরী তার বউ হবে? এতদিন নির্ময়ের কাছাকাছি আসা, ভালোবাসা সবটাই ছিল অপ্রকাশিত মাধ্যমে। তার ভিতরকার অনুভূতি তোলপাড় সে জানান দিয়ে গেছে বরাবরই, তবে মুখে কোনো সম্পর্ক, বন্ধন কিংবা নিজের অনুভূতির নাম প্রকাশ করেনি সে। তবে চৌধুরীর বিশ্বাস ছিল দৃঢ়। সে বিশ্বাস করত নির্ময় এই অপ্রকাশিত ভালোবাসায় সে ঠকবে না কখনো, নির্ময় তাকে ঠেকাবে না। সে অনুভব করতে পারত নির্ময়কে, গভীরভাবে অনুভব। ওই যে হুমায়ুন আহমেদের একটি উক্তি আছে না,
যে ভালোবাসা যত গোপন, সেই ভালোবাসা তত গভীর। চৈত্র এই উক্তিটি বিশ্বাসী ছিল ভীষণ। সে সুখী ছিল নির্ময় হৃদয়ে গোপনে সাজানো তার জন্য ভালোবাসার স্নিগ্ধতায়। তবে নিজের গোপনতা ভেঙে এই প্রথম নির্ময় মুখ ফুটে বলেছে সে বিয়ে করবে চৈত্রীকে। এইটুকু কথাতেই যেন শীতলতায় ছেয়ে যেতে লাগলো চৈত্রীর হৃদয়খানা। অনুভূতিরা যেন পাখা মেলে উঠতে শুরু করেছে চারিধারে। শীর্ষের অনুভূতিতে সিক্ত হয়েছে তার মন প্রাণ। তবে এই অনুভূতির পাল্লায় পড়েও যেন দবল না চৈত্রী। ভেঙচি কাটলো সে, বলল, বই গেছে আমার আপনাকে বিয়ে করতে। সময় আসুক, দেখা যাবে। চৈত্রী আর কথা বাড়ালো না। যদি এই কথার পরিপ্রেক্ষিতে তার কথা বাড়িয়ে মোটেই ঝগড়া করতে ইচ্ছা করছে না। নির্ময়ের ঔষধায় দ্বারা উচ্চারিত প্রথম বিয়ের বাক্যের অনুভূতি সুন্দর, তো উপভোগ করা যাক না সেই সুন্দর অনুভূতিকে। চৈত্রী মাথা নোয়ালো। একটা ফুচকা তুলে তেঁতুল, ধনেপাতা, মরিচ, লবণে মিশ্রিত টকে ডুবে ফুচকাটা গালে পড়ল। অতঃপর ফুলো গাল নিয়ে আবার তাকালো নির্ময়ের পানে। রাতের আধার ঘনিয়েছে। রাত 8টা বেজেছে হয়তো। কৃত্রিম সোডিয়ামের আলোয় আলোকিত হয়ে উঠেছে শহরের চারপাশটা। বড় বড় বিল্ডিং গুলো যেন জ্বলজ্বল করছে কৃত্রিম আলোর বদৌলতে। বিশ্ববিদ্যালয়ের আশপাশও সব আলোকিত। ছেলেমেয়েরা এখনো চারিদিকে হেঁটে বেড়াচ্ছে সগৌরবে। চৈত্রী বসে আছে হলে নিজের রুমে, নিজের বিছানায়। এই রুমে তাকে নিয়ে মোট 4 জনের বসবাস। এর মধ্যে সম্ভবত 2 জন তার সিনিয়র আর 1 জন তার ব্যাচমেট। সঠিক এখনো জানা নেই তার। জানবে কিভাবে? সে তো এখনো কথাই বলেনি কারোর সাথে। নিজেকে কেমন ভীত ভীত লাগছে এদের সামনে। কি থেকে কি বলে কথা শুরু করবে সেটাই তার মস্তিষ্কে আসছে না। চৌধুরী নিজের বাড়ি থেকে আনিত সামগ্রী ব্যাগ থেকে বের করে গোছানোর চেষ্টা চালাচ্ছে। আর চোখে দেখে নিচ্ছে তার রুমমেটদের। তারা একে অপরের সাথে কথা বলছে। শুধু সেই নিজের ইতস্ততা বোধকে দূরে ঠেলে কথা বলতে পারছে না তাদের সাথে। চৌধুরীর দোটানার মধ্যে একজন রুমমেট এগিয়ে এলো তার দিকে। ছিপছিপে গরনের মেয়েটা, ফর্সা মুখশ্রীতে চুলগুলো পিঠ অব্দি নামানো, পরনে একটা 3 পিস, তবে ওড়নাটা গলায় ঝুলানো শুধু। সে ছোট একটা কৌটা এগিয়ে দিল তার দিকে, বলল, এটা তোমার জন্য। চৌধুরী অবাক হলো, তবে ধরল না কৌটাটা। তার রুমমেট মেয়েটি তাড়া দিল, বলল, কি হলো, ধরো। চৌধুরী হাতে নিল কৌটাটা, অবাক কণ্ঠে বলল, এটা কি? রুমমেট মেয়েটা হাসলো, বলল, আচার। আমি আচার খেতে ভালোবাসি কি না, তাই মা পাঠিয়েছে। সবাইকে দিয়েছি, তুমিও নাও। চৌধুরী অপ্রস্তুত ভঙ্গিতে হাসলো, বলল, সব আমাদের দিয়ে দিলে তুমি কি খাবে? চৌধুরীর কথা শুনে এগিয়ে এলো তাদের আরেকজন রুমমেট। এই মেয়েটি আবার বেশ মোটাসোটা, টি শার্ট আর প্লাজো জড়ানো শরীরে, গলায় ওড়না ঝুলিয়ে রাখা আগের মেয়েটার মতোই। সে এসে দুম করে 1 কিল বসিয়ে দিল প্রথম মেয়েটির পিঠে। পিঠ যেন বেঁকে গেছে মেয়েটির। মোটা মেয়েটি হেসে বলল, ওকে চিকনা দেখলে হয়েছে কি, খাই খুব। তোমাদের এই ছোট ছোট কৌটাতে দিয়ে নিজের জন্য একটা বড় কৌটা ভরে আগে থেকেই সরিয়ে রেখেছে আচার। মোটা মেয়েটির কথা শেষ হতেই চেঁচিয়ে উঠল শুকনো মেয়েটি, বলল, তোকে না কতবার বলছি, তোর ওই 30 মণ ওজনের ভুটকি হাত দিয়ে আমাকে মারবি না। মা গো, পিঠটা যেন বেঁকে গেল আমার ওই ভুটকিটার অত্যাচারে। খেপে গেল মোটা মেয়েটি। সে অগ্নিঝরা কণ্ঠে বলল, চুপ থাকো। জুনিয়রদের সামনে একদম উল্টাপাল্টা কথা বললে আপাতত তো পিঠ বাঁকা করেছি, এরপর ভেঙে দিব শুটকি। কথাটুকু শেষ করে সে আবার তাকালো চৈত্রীর দিকে। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, শোনো, আমার নাম নাইমা। আর এই হ্যাংলা পাতলা পাটকাঠির মতো মেয়েটিকে দেখছো যে তোমাকে আচার দিয়েছে, ওর নাম শারমিন। আমরা দুজন তোমার সিনিয়র। এরপর তাদের কাছ থেকে একটু দূরে দাঁড়ানো একটা ছোটখাটো মেয়েকে হাত বাড়িয়ে ডাকলো নাইমা, বলল, এদিকে আয়। মেয়েটি গুটি গুটি পায়ে এগিয়ে গেল নাইমার দিকে। নাইমা 1 হাত বাড়িয়ে আগলে নিল মেয়েটিকে, হেসে বলল, ও হচ্ছে হাফসা, সম্পর্কে শারমিনের বোন হয়। ওর কাছে শারমিনের মা আচার পাঠিয়েছে। ও তোমার বেসমেট। চৈত্রীর ইতস্ততবোধ ভাঙল কিছুটা। সেও এখন কিছুটা সহজ হয়েছে এদের সাথে। তার ভাবনাকে ভুল প্রমাণিত করে তার রুমমেটরা বেশ ভালোই বেরিয়েছে। কি সুন্দর আচরণ এদের, যেন অল্পতেই অবসান ঘটিয়েছে তার ভিতর চলতে থাকা সকল দ্বিধাদ্বন্দ্বের। সৌজন্য সূচক হাসলো চৈত্রী, বলল, আমি চৈত্রী। শারমিন হাসলো, বলল,
বাহ, সুন্দর নাম। আমার নামটা বড্ড সেকেলে। কে রেখেছিল কে জানে? নাইমা ভেঙচি কাটলো, বলল, তাহলে এক কাজ কর, এখন নিজের আবার একবার আকিকা দিয়ে আবার নতুন দেখে একটা নাম রেখে দে। মুখটা ছোট করে ফেললো শারমিন, আফসোসের সুরে বলল। তাই করব ভাবছি। সবার কথার মধ্যেই হঠাৎ ফুরত কাটলো হাফসা। হুট করে চৌধুরীকে বলল, হাফসার কথা শেষ হতে না হতেই যেন চৌধুরীর ওপর হুমড়ে খেয়ে পড়লো শারমিন আর নাইমা। তারা যেন আশ্চর্য কিছু শুনে ফেলেছে, সাথে বেশ কৌতূহলীও হয়ে উঠেছে। নাইমা বেশ কৌতূহলীর কণ্ঠে প্রশ্ন করলো। এই তোমার বয়ফ্রেন্ড আছে? লজ্জায় মাথা নুয়ে ফেললো চৌধুরী। সে কি উত্তর দিবে? নির্ময়ের সাথে তার সম্পর্কে যে কোনো নাম নেই, নামহীন অনুভূতিপূর্ণ সম্পর্ক তাদের। নির্ময় আদৌ তার বয়ফ্রেন্ড কিনা সে তো জানে না। আর সবচেয়ে বড় কথা, নির্ময়কে নিজে বয়ফ্রেন্ড বলতেও একটু কেমন লজ্জা লজ্জা লাগছে তার। এই প্রথম তো, এর আগে তো কখনো এমন প্রশ্নের সম্মুখীন হতে হয়নি তাকে। চৌধুরীর মুখ দেখে যা বোঝার বুঝে নিল শারমিন, নাইমা আর হাফসা। শারমিন নিজের কৌতূহলী মুখখানাকে ছোট করে ফেলল, আফসোসের সুরে বলল, ছোট ছোট পোলা পায় না বয়ফ্রেন্ড নিয়ে ঘরে, আর আমরা জীবনে কি ছিলাম। মুখ বাঁকালো নাইমা, বলল, তোর কপালে বয়ফ্রেন্ড নেই, যে পাটকাঠির মতো চেহারা। পরে দেখা যাবে পার্কে প্রেম করতে গিয়ে দুজন মিলে বাদাম কিনে খাচ্ছিস আর প্রেম করছিস। হঠাৎ তোর বয়ফ্রেন্ড বাদামের খোসায় ফু দিল, কিন্তু উড়ে গেলি তুই। তখন কি বিপদেই না পড়বে ছেলেটা? আর জেনে শুনে এই বিপদে কেই বা পড়তে চাইবে বলতো? তেতে উঠল শারমিন, বলল, ভালো হয়েছে, পাট কাটিয়ে আমি। তোর মতো কুমড়ো পটাশ তো আর না। একদম বাজে কথা বলবি না, আমি মোটেও কুমড়ো পটাশ নই, আমি শুধু একটু স্বাস্থ্যবতী। শারমিন ভেঙচি কাটলো নাইমার কথায়। চৌধুরীর দিকে তাকিয়ে বলল, ভীষণ লজ্জাজনক কথা হলো, আমরা তোমার সিনিয়র হলেও আমাদের কারো বয়ফ্রেন্ড নেই। এখন তোমার যেহেতু বয়ফ্রেন্ড আছে, তো আমাদের ট্রিট প্রাপ্য। এক রুমে থাকা সবাই আমরা এক বয়সী, কোনো সিনিয়র জুনিয়র নেই, ঠিক আছে? চৌধুরী মাথা চুলকালো, বলল, কিন্তু আপনারা তো আমার সিনিয়র। হই সিনিয়র, কিন্তু এদিকে বেলা গড়িয়েছে, সূর্যের আলোয় ভরে গেছে চারিদিক। আকাশ পরিষ্কার, সূর্যটাও আজ যেন জ্বলে যাচ্ছে দ্বিগুণ তেজ নিয়ে। শহরে পরিবেশে এমনি গরম, তার উপর আজ আবার সূর্যের তেজ। চারদিকে গরমটা যেন আজ খাপছাড়া। এই সূর্যের তেজে এখন বাইরে বের হওয়ার তেমন ইচ্ছেই ছিল না চৌধুরীর। তবে উপায় নেই, লোকটা দাঁড়িয়ে আছে ওর হলের সামনে, ওকে বাইরে যেতে বলেছে। সবুজ রঙা থ্রি পিসে আবৃত চৌধুরীর দেহ, মাথায় জর্জেটের সবুজ ওড়না চাপে কিঞ্চিত সময় নিয়ে বাইরে এলো সে। নির্ময়কে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে গেল তার দিকে, কপাল কুঁচকে প্রশ্ন করলো। ডেকেছেন কেন? নির্ময় এক পলক তাকালো চৌধুরীর পানে, অতঃপর হাঁটা ধরলো সামনের দিকে, বলল, এসো আমার সাথে। কোথায়? ভ্রু কুচকালো চৌধুরী, বলল। নির্ময় পা চালাতে চালাতেই উত্তর দিল, যেখানে আমি নিয়ে যাব সেখানে। আর কথা বাড়ালো না চৌধুরী। কথা বাড়িও বা কি লাভ? এই বদলোক তখন একবার তার সাথে যাওয়ার কথা বলেছে, তখন যেতেই হবে, নয়তো ধরো বেঁধে তাকে নিয়ে যাবে। এমনিতে পুরো পৃথিবীর সামনে একদম ভদ্র নাদান বালক এই নির্ময়। তার যত জারি জুরি সব শুধু চৌধুরীর সাথেই। খানিক পথ হেঁটে একটা বড় বিল্ডিং এর সামনে এসে দাঁড়ালো নির্ময়। তার দেখা দেখি চৈত্র তার পাশে গিয়ে দাঁড়ালো, কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করলো, আমরা এখানে কেন এসেছি? নির্ময় উত্তর দিল না কোনো, শুধু তার হাত টেনে ভেতরে নিয়ে এলো। এক হাতে চৌধুরীর হাত ধরে রেখে অন্য হাতে একটা কাঁচের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। চৌধুরী অবাক হলো, অবাক চোখে চারদিকে তাকালো সে। হঠাৎ তার চোখে পড়লো দেয়ালে বড় বড় অক্ষরে লেখা কোহিনূর বিউটি পার্লার। চৌধুরীর অবাকের মাত্রা বেড়ে গেল, অবাক সুরে সে প্রশ্ন করলো, আমাকে পার্লারে কেন নিয়ে এসেছেন নির্ময় ভাই? নির্ময় উত্তর দেওয়ার আগেই তাদের সামনে এক অল্প বয়সী নারী এসে দাঁড়ালো। পরনে তার একটা টি শার্ট আর ওড়না। টি শার্টের এক পাশে আবার ছোট ছোট অক্ষরে লেখা কোহিনীর বিউটি পার্লার। মেয়েটি সৌজন্যসূচক হাসলো, নম্র কণ্ঠে বলল, ওয়েলকাম টু আওয়ার কোহিনূর বিউটি পার্লার স্যার অ্যান্ড ম্যাডাম। আমরা আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? নির্ময় ঘাড় বাঁকিয়ে তাকালো চৌধুরীর পানে, বেশ শান্ত কণ্ঠে বলল, এর চুল কাটাবে। চৌধুরী হতবাক, কি বলল নির্ময়? সে ওর চুল কাটাবে? তার মানে এই চুল কাটানোর উদ্দেশ্যে পার্লারে নিয়ে এসেছে? মেয়েটি আবারও ভদ্র ভঙ্গিতে হাসলো, বলল, শিওর স্যার, আপনারা এই দিকটায় আসুন।
চৌধুরীর হাতে টান পড়তেই ধ্যান ভাঙল চৌধুরীর। চেঁচিয়ে উঠল সে, বলল, চুল কাটবো না, কিছুতেই না। নির্মল শুনল না। তার হাত ধরে টেনে নিয়ে এলো মেয়েটির দেখানো স্থানে। পার্লারের আরেকজন কর্মী এসে চৌধুরীকে একটি চেয়ারে দেখিয়ে সেখানে বসার জন্য অনুরোধ করলো। চৌধুরী বসলো না। নির্ময়ের হাতের বাঁধন থেকে নিজের হাতটা ছাড়ানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে সে। শেষে ব্যর্থ হয়ে তেতে উঠল চৌধুরী। ঝাঁঝালো কণ্ঠে বলল, ছাড়ুন নির্দয় নির্ময় লোক, আমি চুল কাটবো না। কত সুন্দর চুলগুলো আমার, এগুলোকে কেটে নষ্ট করার ফোন দিয়ে হেঁটেছেন, আমি বুঝি না ভেবেছেন? বিরক্ত হলো নির্ময়। বিরক্তি ভরা কণ্ঠে বলল, তোমার সব চুল তো আর কেউ কেটে দিচ্ছে না, শুধুমাত্র সামনের থেকে অল্প একটু কাটবে। না না, আমি চুল কাটবো না, ছাড়ুন আপনি আমায়। নির্ময় ছাড়লো না, উল্টো বলল, বাচ্চাদের মতো না করে চেয়ারে বসো চৈত্র। চৌধুরী বসলো না। শেষে আর উপায় না পেয়ে কামড় লাগালো নির্ময়ের হাতে। আকস্মিক আক্রমণের জন্য মোটেও প্রস্তুত ছিল না নির্ময়। চৌধুরীর হঠাৎ আক্রমণে হকচকে উঠল সে। সাথে ব্যথাও পেয়েছে কিছুটা। ব্যথায় আহ করে ব্যথাতুর ধ্বনি তুলে সে হাত ছেড়ে দিল চৌধুরীর। এই সুযোগের অপেক্ষাতেই ছিল চৌধুরী। সুযোগ পেয়ে সে দৌড় লাগালো দরজার দিকে, কিন্তু দরজাটা আর খুলতেই পারল না। এই কাঁচের দরজাটা এত শক্ত কেন? চৌধুরী দরজার হাতল ধরে উল্টে দিকে কতক্ষণ ঠেলাঠেলি করলো, কিন্তু খুলল না দরজাটা। ততক্ষণ নির্ময় তার পেছনে এসে দাঁড়িয়েছে। খপ করে ধরে নিয়েছে তার হাতটা। জোর জবরদস্তি করে নিয়ে বসালো চেয়ারে। চেয়ারে শক্ত করে তাকে ধরে রেখে পার্লারের কর্মীকে বলল, নিন এখন কাটুন। নির্ময়ের কথায় ঘোর কাটলো পার্লার কর্মীর। সে এতক্ষণ হতবাক নয়নেই দুইজনের পাগলামি দেখছিল। এই ধরনের কাস্টমার তারা খুব কমই পেয়েছে। বিশেষ করে কোনো পুরুষ কোনো নারীকে ধরে নিয়ে এসেছে। পার্লার কর্মী বেশ অবাকই হয়েছে। নিজের অবাকতার রেশ টেনে সেই নির্ময়ের দিকে তাকিয়ে প্রশ্ন করলো। কি কাট দেবো স্যার? নির্ময় ঠোঁট কামড়ে ভাবলো কিছুক্ষণ, অতঃপর ভাবুক ভঙ্গিতেই বলল, আমি তো কাজের নাম জানি না, তবে ওভাবে কাটলে কপালের ওপর ছোট ছোট চুল পড়ে থাকে। আবার একদম ছোট নয়, কিন্তু কানের গোড়ায় গুঁজে দেওয়া যায় এমন। পার্লার কর্মী নারীটি বোধহয় বুঝলো না নির্ময়ের কথা। সে আবারও বোঝার জন্য জিজ্ঞেস করলো। জি স্যার, ঠিক বুঝলাম না। কপালে ভাঁজ ফেললো নির্ময়। বিরক্তি ভঙ্গিতে বলল, ওই যে টিভিতে দেখা যায় না, বাতাসে নায়িকার কপালের উপর ছোট ছোট কাটা চুল উড়ে আসে, নায়ক আবার আলতো ভাবে সে চুলগুলো নায়িকার কানের গোড়ায় গুঁজে দেয়। ওখানে নায়িকার চুলে যে কাটটা থাকে সেই কাটটাই দেবেন। পার্লার কর্মী নারীটি এবার বোধহয় বুঝলো নির্ময়ের কথা। সে হেসে বলল, জি স্যার। হাতে কাঁচি নিয়ে পার্লার কর্মী নারীটি চৈত্রীর চুল কাটতে উদ্যত হতে ডুকরে কেঁদে উঠল। তার এত স্বাদের চুল কখনো একটু কাটেনি সে। চামেলি বেগম মাঝে মাঝে চাইতেন তার চুলের আগাটা একটু ছেড়ে দিতে, তাতেই কখনো রাজি হয়নি চৈত্রী। তা নিয়ে মা মেয়ের যে কত ঝগড়া। চৈত্রীর চুলের ধাত এমনি ভালো না, সহজে লম্বা হতে চায় না। কত কষ্ট করে চুলগুলো কোমর অবধি করেছে, আর সেই চুলে কিনা আজ কেটে দিচ্ছে নির্ময়। সামনে থেকে কাটুক বা পেছন থেকে কাটুক, কাটছে তো। তার চুলে কাঁচি লাগা মানে তার হৃৎপিণ্ডে কাঁচি লাগা। চৌধুরী কান্না দেখে থেমে গেল পার্লার কর্মী নারীটি। প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো নির্ময়ের পানে। নির্ময় এবার বিরক্তি বোধ করলো বেশ। রাশভারী কণ্ঠে সে বলল, কি হলো, আপনি কাটছেন না কেন চুল? পার্লার কর্মী নারীটি অপ্রস্তুত হয়ে পড়লো কিছুটা। বলল, জি স্যার, কাটছি। নির্ময় মাথা ঘুরিয়ে দৃষ্টিপাত করলো চৌধুরীর ক্রন্দনরত মুখশ্রীর পানে। অতঃপর আবার পার্লার কর্মীর দিকে তাকিয়ে বলল, শুনুন, শুধু ওর সামনে থেকেই কিছু চুল কাটবেন, পেছনের চুল একদম হাত লাগাবেন না। পার্লার কর্মী নারীটি সায় জানালো নির্ময়ের কথার প্রেক্ষিতে। বলল, ঠিক আছে স্যার। খানিক সময় নিয়ে চৌধুরী চুল কাটা শেষ করলো পার্লার কর্মী। যতক্ষণ ধরে মেয়েটার চুল কাটা হয়েছে ততক্ষণ ধরে মেয়েটা কেঁদেছে আর সাপের মতো মুচড়েছে। মূলত এই কারণে চুল কাটতে দেরি হয়েছে তার। যদিও নির্ময় পুরো সময়টা ধরে রেখেছিল চৌধুরীকে, তবে তাতে লাভের লাভ খুব কমই হয়েছে। সে বারবার ঠেলে উঠে যেতে চেয়েছে চেয়ার থেকে, কিন্তু শেষ পর্যায়ে গিয়ে নির্ময়ের কাছে হার মানতে হয়েছে। চুল কাটা শেষে নির্ময়ের দিকে তাকালো পার্লার কর্মী নারীটি। হাসি মুখে বলল, দেখুন তো স্যার, ঠিক আছে কিনা। নির্ময় ভালোভাবে দেখলো চৌধুরীর চুলগুলো। ঠোঁটের কোণে ফুটে উঠল মৃদু হাসি। ঠোঁটে হাসির রেখা টেনেই সে বলল, কথাটা বলে সে ছেড়ে দিল চৌধুরীকে। ডান হাত গলিয়ে দিল প্যান্টের পকেটে টাকা বের করার উদ্দেশ্যে। এদিকে এতক্ষণ পর নির্ময় থেকে ছাড়া পেয়ে ফুঁসে উঠল চৌধুরী। একবার নির্ময়ের দিকে দৃষ্টিপাত করে গটগট করে সে বেরিয়ে এলো পার্লার থেকে। এবার আর সে পার্লার দরজা উল্টে ধাক্কা দেয়নি, ঠিকভাবে ধাক্কা দিয়েছে। আর দরজাটা খুলে যেতে সে পার্লার থেকে বেরিয়ে পড়েছে। নির্ময়ও আর দেরি করেনি বেশি।
কোন রকম চুল কাটার টাকাটা দিয়ে দৌড় লাগিয়েছে চৌধুরীর পেছনে। পেছন থেকে চৌধুরীকে ডাকলো বার কয়েক, তবে উত্তর এলো না কোনো। এমনকি এসে দাঁড়ালোও না একটু। মনের মধ্যে তীব্র রাগ নিয়ে সে হেঁটে চলেছে। নির্ময় দৌড়ে রাস্তায় চৌধুরীর পাশে এসে দাঁড়ালো সে। হাঁপাতে হাঁপাতে বলল, কতবার ডাকলাম, আমাকে রেখে চলে এলে কেন? চৌধুরী উত্তর দিলে না কোনো। একবার ফিরেও তাকালো না নির্ময়ের দিকে সে। তার মতো করে হাঁটছে। তপ্ত নিঃশ্বাস ফেললো নির্ময়। বলল, আচ্ছা, একটু চুলই তো কেটেছে, তাও সামনে থেকে, পেছন থেকে তো কাটেনি। নির্ময় কণ্ঠ নিঃসৃত বাক্যটি শেষ হতে তীব্র বেগে তেতে উঠল চৌধুরী। ঝাঁঝালো কণ্ঠে এক প্রকার চিল্লাই বলল, কাটবে কেন? সামনে হোক বা পেছনে, কাটবে কেন? কথাটা বলে চৌধুরী নিজের অপ্রস্তুত হয়ে পড়ল কিছুটা। এটা রাস্তা, এখানে এতটা জোরে কথা বলা ঠিক হয়নি। আশেপাশের লোকজন কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে। খানিকটা লজ্জা পেল চৌধুরী। আগের ভঙ্গিতে হাঁটা শুরু করলো সে। নির্ময় হাঁটা শুরু করলো তার পাশে পাশে। মিনমিনিয়ে বলল, তোমার চুল তো কাটা ছিল না, বাতাসে উড়ে কপালে এসে পড়ে না। আর আমিও যে পরম যত্নে হাত বাড়িয়ে তোমার চুল কানের গোড়ায় গুঁজে দেবো, তাও পাচ্ছিলাম না, তাই কেটে দিলাম। এখন তোমার চুল উঠবে, কপালে পড়বে, আর আমিও তোমার চুল তোমার কানের গোড়ায় গুঁজে দিতে পারবো বাধাহীনভাবে। চৌধুরী হতবাক। গোল গোল চোখে সে তাকালো নির্ময়ের মুখ পানে। তার চুল উড়ে কপালে পড়ে না, আর সে এই চুল গুজে দিতে পারে না কানের গোড়ায়, তাই বলে তার চুলই কেটে দেবে? এতটা নির্দয় নির্মম এই লোক নিজেকে কি সিনেমার নায়ক ভেবে রেখেছে নাকি? ভাবতেই পারে শহুরে বাতাস দেহে মেখে তো এখন আর সে আগের হ্যাংলা পাতলা নির্মম নেই। সে এখন শক্তপোক্ত সুদর্শন পুরুষে রূপান্তরিত হয়েছে বটে, তাই হয়তো নিজেকে এখন সিনেমার নায়ক ভাবা শুরু করে দিয়েছে। নির্ময় নিজেকে সিনেমার নায়ক ভাবলেও চৌধুরী একদম ইচ্ছুক নয় নায়িকা হতে, তাও আবার এত সাধের চুল কেটে। পার্লারে তার মাথা থেকে কেটে নেওয়া একগোছা কালো চুলের কথা মনে উঠলেই যেন কান্না পায় তার। চোখ মুখ শক্ত করে ফুঁসে উঠল চৌধুরী। ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনার সাথে আমার কোনো কথা নেই নির্ময় ভাই, আপনি একদম আমার সাথে কথা বলবেন না। বাক্যটা সম্পূর্ণ করতে উল্টো ঘুরে হাঁটা শুরু করলো চৌধুরী। আতকে উঠল নির্ময়। চৌধুরীর সাথে কথা না বলে সে কিভাবে থাকবে? বাধ্য হয়ে কথা না বলে দূরে থাকা, আর কাছাকাছি থেকেও কথা না বলা, দূরে দূরে থাকার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। না না, নির্ময় চৌধুরীর সাথে কথা না বলে কিছুতে থাকতে পারবে না। সে কি এমন অন্যায় করেছে যে চৌধুরী এভাবে একদম তার সাথে কথা বলা বন্ধ করে দিবে? শুধুমাত্র চুলই তো কেটেছে একটু, তাও সামনে থেকে। পেছনে চুল তো যেমন ছিল তেমনই আছে। আর সামনে চুলগুলো তো সে কেটেছে শুধুমাত্র তাদের মধ্যকার ভালোবাসা বাড়াতে। চৌধুরী ঢাকায় আসবে শুনেই তার টিউশনগুলো সব ছেড়ে দিয়েছে। এখন শুধু নিজ রুমে বসে আউটসোর্সিং এর কাজ করে। অবশ্য তাতে লাভও করছে টিউশনির থেকে ভালো। এদিকে যদি ভালোভাবে কাজ করতে পারে তবে লাভ আছে, তো বেশ ভালোই বুঝেছে নির্ময়। তবে নিজের এই টিউশনিগুলো ছাড়ার পেছনে মূল কারণ ছিল চৌধুরী ঢাকায় আসা। সে চেয়েছিল চৌধুরী ঢাকা আসলে রোজ বিকেলে তাকে নিয়ে একটু ঘুরবে সে। একসাথে সময় কাটাবে দুজন, একসাথে পড়ন্ত বিকেলে সূর্য দেখবে। ফাঁকে ফাঁকে আবার চৌধুরীকে ছোঁয়ার বাহানায় তার কপালে উড়ে আসা ছোট ছোট চুলগুলোকে কানের গোড়ায় গুজে দিবে। আর এই কারণেই এ পন্থা অবলম্বন করেছে সে। চৌধুরীর প্রতি তার ভালোবাসা সেই কিশোর বয়সে আবির্ভাব হলেও তেমন কখনো একসাথে সময় কাটানো হয়নি তাদের। একসাথে বসে দুদণ্ড মনের কথা বলা হয়নি শান্তিতে। আগে বয়সটা কম ছিল নির্ময়ের, লজ্জা ভয় সংকোচ নিজেকে আটকে রাখতে পারলেও এখন আর পারছে না সে। বয়সের সাথে সাথে তার চাহিদাগুলো দিন দিন বেড়ে যাচ্ছে। বিকেলে যখন রাস্তার পাশ থেকে হেঁটে টিউশনে যেত, তখন প্রায় প্রতিদিন চোখে পড়তো নতুন নতুন প্রেমিক প্রেমিকাদের। তারা কেমন একে অপরের সাথে হেসে হেসে বাক্য বিনিময় করত, একে অপরের কাঁধে মাথা রেখে সময় কাটাতো, হাতে হাত রেখে হেঁটে বেড়াতো তার সামনেই। নির্ময়ের ভেতরের এখন ভীষণ ইচ্ছা জাগতো, সেও চাইতো চৌধুরীর হাতে হাত রেখে এভাবে হাঁটতে, চৌধুরীর কাঁধে মাথা রাখতে, একসাথে হেসে গল্প করতে। কিন্তু তখন তো সে উপায় ছিল না। বাধ্য হয়ে নিজের ইচ্ছেগুলোকে দমিয়ে রাখতে হতো তাকে। সবার সব ইচ্ছে পূরণ হয় না ভেবে নিজেকে আটকে রাখতো খুব করে। তারপর যখন শুনলো চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, ঢাকায় আসছে, তখন যেন নির্ময় নিজের অবাধ্য ইচ্ছেগুলো আর মাথা ছাড়া দিয়ে উঠলো বেশি করে। অবশ্যই এবারে ইচ্ছেগুলোকে সে প্রাধান্য দিতে চেয়েছে। টেনে হিচড়ে নিজের সকল ইচ্ছাগুলোকে বাইরে এনে পূর্ণতা প্রদানের পথ সুগম করতে চেয়েছে সে। আর এখন যদি সে চৌধুরী তার সাথে কথা না বলে তবে কি করে হবে?
নির্ময় ছুটলো চৌধুরী পিছু পিছু, কিন্তু চৌধুরী দাঁড়ালো না একটুও। মেয়েটার সাথে কথা বলার চেষ্টাও সে করলো অনেক, তবে মেয়েটা কোনো কথাই বললো না তার সাথে। তাকে উপেক্ষা করে মেয়েটা ঢুকে গেল হলের মধ্যে। নিরাশ হলো নির্ময়। চৌধুরী তো আবার ফিরে আসতে পারে, সে ক্ষীণ আশা মনের ভেতর লালন করে কিছুক্ষণ সে দাঁড়িয়ে রইল চৌধুরী হলের সামনে। কিন্তু তার সেই ক্ষীণ আশায় আলোটাকে পুরোপুরি নিভিয়ে মেয়েটা আসলো না। নির্ময় শেষবারের মতো অসহায় দৃষ্টিতে তাকালো চৌধুরীর হলের দিকে, অথবা প্রস্থান করলো নিজ হলে ফেরার উদ্দেশ্যে। সন্ধ্যা গড়িয়েছে, সূর্যটা ডুবে চারদিক আধার ঘনিয়েছে। চৌধুরী সেই যে হলে নিজের বরাদ্দকৃত রুমে ঢুকেছে, আর বের হয়নি একবারও। নির্মল সেই বিকেল থেকে চৌধুরীকে একের পর এক কল করে যাচ্ছে। চৌধুরী মোবাইল হাতে নিয়ে বসে আছে সেই বিকাল থেকে। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে তাকিয়ে সে শুধু দেখছে তার নাম্বারে নির্ময় নামক ব্যক্তির নাম্বার থেকে আগত কলগুলো। তবে সে ধরছে না নির্ময়ের কলগুলো, ধরবেও না। তবে সে ধরছে না নির্ময়ের কলগুলো, ধরবেও না। যদি তার মনটা আনচান করছে নির্ময়ের কল ধরার জন্য, কিন্তু সে নিজেকে দমন করে রেখেছে ভীষণভাবে। না সে নির্ময়ের কল ধরবে, আর না কথা বলবে তার সাথে। এটাই নির্ময়ের শাস্তি। নির্দয় লোক একটা, দিল তার সুন্দর চুলগুলো কেটে। খারাপ লোক একটা। চৌধুরী ভাবনার মধ্যে রুমে ঢুকলো নাইমা। শারমিন বসেছিল তার ছোট পড়ার টেবিলটায়, বইয়ের মুখে গুজে বই পড়ছিল সে। হাফসা চৌধুরীর এখনো পড়াশোনা তেমন শুরু না হয় তারা বসেছিল বিছানায়। নাইমা রুমে ঢুকে এগিয়ে গেল শারমিনের দিকে, সন্দেহান কণ্ঠে বলল। শারমিন বই থেকে মুখ তুলে তাকালো নাইমার দিকে, বলল, কি? অবাক হলো শারমিন, অবাক কণ্ঠে বলল, ওই নিরামিষ নির্ময় এখনো আমাদের হলের সামনেই আছে নাকি? আমি বিকেলে একবার বেরিয়েছিলাম, তখনও দেখলাম নির্ময় আমাদের হলের সামনেই ঘুরঘুর করছে। কাহিনী কি বলতো? ওই ছেলে তো মেয়েদের হলের সামনে ঘুরঘুর করার ছেলে নয়। নাইমা আর শারমিনের কথোপকথন আসতে না হওয়ায় তাদের উচ্চারিত প্রতিটি বাক্যেই কর্ণগোচর হলো চৌধুরীর। বুকটা ছ্যাদ করে উঠল তার। লোকটা সেই বিকেল থেকে দাঁড়িয়েছে তার হলের সামনে। মায়া হলো নির্ময়ের প্রতি, কিন্তু পরক্ষণে তার ভিতর আবার মাথা চাড়া দিয়ে উঠল নির্ময় তার ইচ্ছের বিরুদ্ধে তার সুন্দর চুলগুলো নির্দয়ের মতো কেটে দিয়েছে। সাথে সাথে আবার নির্ময় নামক প্রাণীর জন্য তার ভেতরে থাকা ক্ষোভগুলো উপচে পড়তে শুরু করলো। ফুঁসে উঠল চৌধুরী। থাকুক নির্ময় ওর হলের সামনে দাঁড়িয়ে, ও বারণ করেছে, কেঁদেছে, তারপরও কেন কেটেছে ওর চুল? এখন পাক শাস্তি, দেখুক কেমন লাগে। শারমিন আর নাইমার কথার মধ্যেই কথা বলে উঠল হাফসা, কিছুটা ভাবুক ভঙ্গিতে বলল, তোমরা কি ওই নীল শার্ট পরা লম্বা চওড়া সুদর্শন যুবকের কথা বলছো, যে আমাদের হলের সামনে পাম গাছটার নিচে দাঁড়িয়ে আছে? ভ্রু কুচকালো শারমিন, বলল, হ্যাঁ, তুই চিনিস নাকি নির্ময়কে? হাফসা কপাল টান করলো, ঠোঁট টেনে হেসে বলল, আমি চিনি না, তবে চৈত্রী চেনে ভালোভাবে। নাইমা ভ্রু কুচকে তাকালো চৌধুরীর পানে, বলল, তুমি চিনো নির্ময়কে? চৌধুরী মাথা নুয়ে ফেললো, উত্তর দিল না কেন। তবে সে চুপ থাকলো না হাফসা। দুষ্ট হেসে বলল, আরে ও চিনবে না তো কে চিনবে? ওই নীল শার্টের সুদর্শন যুবকই তো চৈত্রীর প্রেমিক পুরুষ, মানে বয়ফ্রেন্ড। চমকে উঠলে শারমিন আর নাইমা। বিস্ফোরিত দৃষ্টিতে তারা তাকালো চৌধুরীর পানে। চৌধুরী মাথা নুয়ে রেখেছে এখনো, কেমন লজ্জা লজ্জা লাগছে তার। নাইমা হতবাক কণ্ঠে চৌধুরীকে প্রশ্ন করলো, ওই নিরামিষ নির্ময়টা সত্যিই তোমার বয়ফ্রেন্ড? শারমিন বসা থেকে উঠে দাঁড়ালো, বলল, ওই নিরামিষ নির্ময়টা এভাবে আমিষ হয়ে গেল, এর মানে ও গে না? আমরা এতদিন ওকে ভুল ভাবতাম। চৌধুরী এবার মাথা তুলে তাকালো, অবাক নয়নে শারমিনের দিকে তাকালো সে, বলল, নির্ময় ভাই গে? নাইমা চোখ গরম করে তাকালো শারমিনের দিকে, অতঃপর চৌধুরীর দিকে তাকিয়ে বলল, আরে না, ওটা আমাদের ভুল ধারণা ছিল। এখন বলো তো, নির্ময় আমাদের হলের সামনে দাঁড়িয়ে আছে কেন? তোমার জন্য নিশ্চয়। চৌধুরী লাজক ভঙ্গিতে উপর নিচ মাথা ঝাঁকালো, বলল, হ্যাঁ। ভ্রু কুচকালো শারমিন, বলল, তাহলে যাচ্ছ না কেন ওর কাছে? ছেলেটা সেই বিকাল থেকে হলের সামনে দাঁড়িয়ে আছে। কথাটা শেষ হতে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দিল চৌধুরী। ভরকে গেল নাইমা, শারমিন, হাফসা, তিনজনই। ওরা কি এমন বলল যাতে এই মেয়ে কেঁদে কেটে বুক ভাসাচ্ছে? পাগল হলো নাকি এই মেয়ে? ওরা তো শুধুমাত্র জিজ্ঞেস করেছে নির্ময়ের কাছে যাচ্ছে না কেন।
তাতে কান্নার কি হলো? নাইমা অস্থির ভঙ্গিতে চৌধুরীকে জিজ্ঞেস করলো। এই মেয়ে কাঁদছো কেন, কি হয়েছে? চৌধুরী নিজের বড় চুলের মধ্যে থেকে কাটা ছোট চুলগুলো টেনে টেনে বের করে কপালের উপর রাখলো। নাক টেনে টেনে বলল, আমার এত সাধের চুল, যে চুলে আমি কখনো আমার মাকে পর্যন্ত কাছে লাগাতে দিইনি, সেই চুল তোমাদের ব্যাচমেট ওই নির্মম নির্ময় কেটে দিয়েছে। অবাক হলো নাইমা, শারমিন, হাফসা। কপালে ভাঁজ ফেলে হাফসা বলল। নাক টেনে চৌধুরী বলল, আমার চুল নাকি বড়, বাতাসে উড়ে না, আর নায়িকাদের মতো চুল উড়ে এসে কপালেও পড়ে না। আর সেও নাকি আমার কপালে উড়ে আসা চুলগুলো আমাকে আমার কানের গোড়ায় আর গুজে দিতে পারে না, সেজন্যই আমার সামনে থেকে চুলগুলো কেটে ছোট করে দিয়েছে, যেন বাতাসে চুল উড়ে এসে আমার কপালে পড়ে আর সে হাত বাড়িয়ে আমার চুলগুলো কানের গোড়ায় গুজে দিতে পারে। অবাকের মাত্রা বেড়ে গেল তিনজনেরই। খানিক সময় নিয়ে তারা ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল চৌধুরীর মুখ পানে। অতঃপর শব্দ করে হেসে উঠল তারা, যেন পৃথিবীর সবচেয়ে হাসির কিছু শুনে নিয়েছে এই তিনজন। হাসি যেন থামছেই না এদের। কপালে ভাঁজ পড়ল চৌধুরীর, কিছুটা বিরক্ত নিয়ে বলল, তোমরা হাসছো? দেখো, আমি ওই লোকটার সাথে একদম কথা বলবো না, আর দেখাও করবো না। সারাদিন আমার হলের সামনে দাঁড়িয়ে থাকলেও আমি বেরোবো না। নির্মম নির্দয় লোক একটা। চৌধুরীর কথা শেষ হতে হঠাৎই তার হাত ধরল নাইমা। ঠোঁটে হাসির রেখা টেনে বলল, কিন্তু আমরা তো আমাদের বেস্টমেটকে এভাবে দেবদাস হতে দেখতে পারি না। কথাটা বলে চৌধুরীর হাত টেনে বাইরে নিয়ে এলো নাইমা। চৌধুরী আসতে চায়নি, নাইমা জোর করে টেনে নিয়ে এসেছে তাকে। অবশ্য নাইমার হাত থেকে ছাড়া পাওয়ার জন্য চৌধুরী তেমন একটা বল প্রয়োগ করেনি, কারণ তারও ভীষণ আসতে ইচ্ছা হচ্ছিল নির্ময়ের কাছে। আবার নির্ময়ের প্রতি থাকা তার ভিতরকার ক্ষোভও আটকে দিচ্ছিল তাকে। চৌধুরীর হাত টেনে নির্ময়ের সামনে দাঁড়ালো নাইমা। ছেলেটা সেই বিকাল থেকে এখানে দাঁড়িয়ে আছে। পাশে কারো উপস্থিতি অনুভব করতেই পাশ ফিরে তাকালো নির্ময়। হঠাৎ কৃত্রিম সোডিয়াম আলোয় চৌধুরীর শ্যামবর্ণা মুখশ্রী ভেসে উঠতে যেন প্রাণ ফিরে পেল সে তো ভেবেছিল আজ আর এই মেয়ে দেখাই মিলবে না। যাক, শেষ মেয়ে সেই দেখা তো দিল। আশেপাশে আর কারো দিকে নজর দিল না সে। এত প্রতীক্ষার পর চৌধুরীর দেখা পেয়ে সে দিক ভুলে বসেছে। মেয়েটার জন্য যে বড্ড ছটফট করছিল নির্ময় হৃদয়টা। অবশেষে মেয়েটার মুখটা দেখে যেন একটু হলেও শান্ত হয়েছে তার অস্থির হৃদয়। নির্ময় খপ করে ধরল চৌধুরী একটা হাত, যাতে আবার পালিয়ে না যেতে পারে। এই মেয়েকে কোনো বিশ্বাস নেই, সেই দুপুর থেকে কম জ্বালায়নি এই মেয়ে। নির্ময়কে চৌধুরীর হাত ধরতে দেখে তৎক্ষণাৎ কেসে উঠল নাইমা। চৌধুরীর হাত ধরে রেখে পাশে ফিরে তাকালো নির্ময়। সাথে সাথে খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল সে তো নাইমাকে এতক্ষণ খেয়ালই করেনি। নাইমা হতেও বুঝলো ব্যাপারটা, হাসলো সে। অতঃপর নির্ময়ের দিকে তাকিয়ে বলল, তোমার জিনিস তোমাকে দিয়ে গেলাম, রাগ ভাঙিয়ে ফেরত দিয়ে যেও। একটু থামলো নাইমা, কণ্ঠটা একটু খাদে নামে বিশ্ববিদ্যালয়ের এক কোণের দিকে ইশারা করে বলল, ভার্সিটির ওই দিকটা এই সময় খালি থাকে, ওপাশে ওই কৃত্রিম আলোর ব্যবস্থাও একটু কম। আর হ্যাঁ, একটু তাড়াতাড়ি রাগ ভাঙিও তোমার রাগিনী, ঠিক আছে? দেরি হলে আবার ম্যাম ঢুকতে দিবে না হলে। নির্ময় লাজুক হাসলো, মাথা চুলকে বলল, ঠিক আছে, তবে তোমাকে ধন্যবাদ। নাইমা হাসলো, বলল, এই শুকনো ধন্যবাদে আমার পেট ভরবে না, আমার ট্রিট চাই। আমি আবার পেটুক মানুষ কিনা। নির্মল মৃদু হাসলো, বলল, আচ্ছা, আমার রাগিনীকে আমার হাতে তুলে দেওয়ার জন্য তোমাদের আমার কাছে থেকে ট্রিট পাওনা রইল তাহলে। নাইমা হাসলো, বলল, আচ্ছা, এখন আমি আসছি, তুমি রাগ ভাঙাও তোমার রাগিনীর। কথাটা বলেই নাইমা প্রস্থান করলো তার হলের দিকে। নির্ময় আর দেরি করলো না বেশি। চৌধুরীর হাত ধরে টেনে নিয়ে গেল একটা নীরব স্থানে। চৌধুরী অগ্নি দৃষ্টিতে তাকালো নির্ময়ের পানে, চিবিয়ে চিবিয়ে বলল, সমস্যা কি? আমার হলের সামনে বিকেল থেকে দাঁড়িয়ে কেন আছেন? আবার এখানে কেন টেনে নিয়ে এলেন আমায়? নির্ময় উত্তর দিল না কোনো। হুট করে সে জড়িয়ে ধরল চৌধুরীকে। কেঁপে উঠল চৌধুরী। শির দ্বারা বেয়ে যেন তার গড়িয়ে নামছে শীতল রক্তস্রোত। এ কেমন অনুভূতি! শিষ্যের অনুভূতি যাচ্ছে সমস্ত তনু জুড়ে। চৌধুরী নিজেকে ছড়ানোর চেষ্টা করলো নির্ময়ের বাহুডোর থেকে, কিন্তু ছাড়ল না নির্ময়, বরং আরো গভীরভাবে তাকে মিশিয়ে নিল নিজের সাথে। মুখ গুজল চৌধুরীর চুলের ভাঁজে, কাতর কণ্ঠে বলল, রাগ করেছো কেন চৈত্র? এইটুকু বিষয়ে এত রাগ করা কিন্তু ঠিক নয়। আর তাছাড়া আমি যা করেছি তোমায় ভালোবেসে আমাদের মৎস্যকার ভালোবাসা বাড়াতে,
এটা এতটা রাগ করে আমাকে এইভাবে কষ্ট দিবে বলো? একটু নরম হলো চৈত্রী, নরম কণ্ঠে বলল, তাই বলে আপনি আমার এত সাদের চুলগুলো কেটে দিবেন? অল্পই তো কেটেছি, আর তাছাড়া এখন কেটেছো, পরে না হয় আবার বড় হয়ে যাবে তোমার চুল। তাই বলে তুমি আমার সাথে কথা না বলে, দেখা না করে, কল না ধরে এভাবে শাস্তি দেবে বলো? চৈত্রী মুখ কুলল নির্মল বুকের খাঁজে, অভিমান কণ্ঠে বলল, দেবো, আরো শাস্তি দেবো। কতবার বললাম আমি চুল কাটবো না, কাঁদলাম পর্যন্ত, আপনি কোনো কথাই শুনলেন না আমার, কেটে দিলেন আমার চুলগুলো। নির্মল হাত বাড়িয়ে চৈত্রীর দুই বাহু ধরে তুলল তার বুকের থেকে। প্রেয়সীর কোমল দুই গাল নিজের দুই হাতের ভাঁজে নিয়ে আদরে কণ্ঠে বলল, এখন যদি তোমায় একটা চুমু খাই, তবে কি একটু কমবে আমার শাস্তি? একটু থামলো নির্ময়। চৌধুরী মুখ পানে আরেকটু ঝুঁকে বলল, তবে এবার চুমু খেলে কিন্তু সোজা তোমার ঠোঁটে খাবো। আপাতত তোমার উষ্ণ নরম ঠোঁট চোরাই টানছে আমাকে মেয়ে। কান গরম হয়ে উঠল চৌধুরী, দুই গালে ছড়িয়ে পড়ল রক্তিমা ভাব। নির্ময় ঠোঁট কামড়ে হাসল, কণ্ঠে কিছুটা দুষ্টুমি এঁটে বলল, রাগের মধ্যেও বুঝি লজ্জাটা হানা দিতে পারে। তুমি না একটু আগে রেগেছিলে আমার উপর? চৌধুরী ভ্রু কুচকালো, বলল, রাগের সাথে লজ্জার কি সম্পর্ক আছে? রাগ থাকলে কি লজ্জা পেতে পারবো না নাকি? নির্ময় ভাবতে লাগলো, ভাবুক ভঙ্গিতে বলল, আসলে এই রাগের সাথে লজ্জার কি সম্পর্ক আছে বলো তো? তবে তোমার সাথে কিন্তু আবার বেশ মাখো মাখো একটা সম্পর্ক আছে, তা তুমি অস্বীকার করতে পারো না, কিছুতেই না। চৌধুরী সরু দৃষ্টিতে তাকালো নির্ময়ের দিকে, বলল, আমি কখন তা অস্বীকার করলাম? নির্ময় দাঁত দিয়ে নিজের নিজের ঠোঁট কামড়ে ধরলো, বলল, অস্বীকার করনি বলছো? না, করিনি। তাহলে এখন বিয়ে করে ফেলো আমাকে। আমার না খুব বিয়ে করতে ইচ্ছে করছে, বিয়ে ছাড়া আর থাকতে পারছি না আমি। চৌধুরী গোল গোল চোখে তাকালো নির্ময়ের পানে, নাক মুখ কুচকে বলল, নির্লজ্জ বেশরম পুরুষ মানুষ। নির্ময় হাসলো, বলল, মোটেই না, আমি আপাতত মোটেই নির্লজ্জতার পরিচয় দিচ্ছি না চৈত্র। তবে নির্লজ্জ হব, শুধু একটাবার তোমার সাথে বিয়েটা হতে দাও। চৌধুরী নিজেকে ছাড়িয়ে নিল নির্ময়ের বন্ধন থেকে, অবাক সুরে বলল, আপনার নির্লজ্জতার আরো বাকি আছে বুঝি? মাথা ঝাঁকালো নির্ময়, বলল, আলবাত আছে। চৌধুরী চোখ ছোট ছোট করে তাকালো নির্ময় পানে। নির্ময় ঠোঁটে খেলা করছে দুষ্ট হাসি। চৌধুরী বুঝলো এখন এই লোকের সামনে যতক্ষণ দাঁড়াবে ততক্ষণই ওকে লজ্জায় ফেলবে। তাই সে আর দাঁড়াতে চাইল না নির্ময়ের সামনে। এদিক ওদিক এলোমেলো দৃষ্টি ফেলে বলল, এখন রুমে যাই, দেরি হলে আবার ম্যাম বকবেন। নির্ময় হাত উঁচিয়ে তাকালো হাত ঘড়িটার দিকে, সময় দেখে আর সে আটকালো না চৌধুরীকে, বলল, আচ্ছা যাও, এখন আমিও হলে ফিরবো, সেই বিকেল থেকে দাঁড়িয়ে আছি এখানে। কথাটা শেষ হতে চৌধুরী পা বাড়ালো তার হলের দিকে, কিন্তু যেতে পারলো না। তাকে পিছু ডাকলো নির্ময়, বলল, শোনো। থমকে দাঁড়ালো চৌধুরী, ভ্রু কুচকে সে তাকালো নির্ময়ের পানে, বলল, কি? নির্ময় এগিয়ে গেল চৌধুরীর দিকে, একটু ঝুঁকে আলতোভাবে চুমু খেলো চৌধুরীর ললাটের ঠিক মধ্য বরাবর। অতঃপর সোজা হয়ে দাঁড়িয়ে মৃদু হেসে বলল, এখন যাও। চৌধুরী মাথা দোলালো, নিঃশব্দে পা বাড়ালো নিজের হলের দিকে। আকাশ পরিষ্কার, সাদা তুলোর মতো কিছুটা মেঘ ঘুরে বেড়াচ্ছে আকাশের চারিদিকে, তবে বৃষ্টি নেই কোনো। সূর্যের আলোয় যেন ঝলমল করছে চারিদিক। যদিও 2 দিন আগেও বৃষ্টি ছিল প্রচুর, তবে এই মুহূর্তে দেখে তা বোঝার জো নেই। চৌধুরী সেজেগুজে প্রস্তুত হয়ে নিল ভার্সিটির জন্য। আজ তাদের নবীনবরণ অনুষ্ঠান, যদিও বেশিরভাগ ছাত্রীরা নাকি আজ শাড়ি পরবে, তবে চৌধুরীর শাড়ি পরার ইচ্ছে নেই একদম। সবার মধ্যে কেমন যেন লজ্জা লজ্জা লাগবে তার। আর তাছাড়া সে বাড়ি থেকে ঢাকায় শাড়ি নিয়ে আসেনি। আসার সময় মাথায় নবীনবরণ বা ভার্সিটি বিষয়ে সব চিন্তাও আসেনি। তখন তো সে মা বাবাকে ছেড়ে ঢাকায় চলে আসবে, সেই ব্যথায় কাতর ছিল ভীষণভাবে। এসব আবার মনে করবে কখন? এখন শাড়ি পরতে হলে আবার নতুন করে একটা শাড়ি কিনতে হবে। এমনি তার বিশ্ববিদ্যালয়ে ভর্তি, ঢাকায় আসা, হলে ওঠা সবকিছু মিলে কম টাকা খরচ হয়নি। মধ্যবিত্ত পরিবার চৈত্রদের এই কিছু টাকা তাদের কাছে অনেকটা। এই সময় আবার শাড়ির কথা বলে বাবার কাছ থেকে টাকা নিতে বিবেকে বাধ্য ছিল তার। তাই এই 3 পিসে নবীনবরণ কাটানোর চিন্তা ভাবনা সেরে ফেলেছিল সে। সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু বিপত্তি বাঁধলো রুম থেকে বেরোতে গিয়ে। কোথা থেকে হঠাৎ হাফসা, নাইমা, শারমিন এসে পথ আগলে দাঁড়ালো তার। নাইমা ভ্রু কুঁচকে বলল, এভাবে কোথায় যাচ্ছ? আমতা আমতা শুরু করলো চৌধুরী, বলল, নবীনবরণ অনুষ্ঠানে। শারমিন চৌধুরীকে ঠেলে ঠেলে ভেতরে ঢুকলো, বলল,
এভাবে যাচ্ছ তুমি নবীন বরণে? হাফসা কি সুন্দর করে শাড়ি পরেছে দেখেছো? আর তুমি কিনা এভাবে যাবে? চৌধুরী মাথা নোয়ালো, মিনমিনিয়ে বলল। আমার কাছে কোনো শাড়ি নেই আপু। চৌধুরীর কথা শুনে ভেতরে ঢুকলো নাইমা আর হাফসাও। নাইমা বলল, তোমার কাছে শাড়ি নেই সেটা আগে বলতে পারলে না? কথাটা শেষ করে নাইমা তার ব্যাগ থেকে একটা নীল রং শাড়ি বের করে আনলো। কিন্তু ব্লাউজ? নাইমা এমনি মোটা সোটা স্বাস্থ্যবতী মেয়ে, তার ব্লাউজ চৌধুরীর গায়ে কখনো লাগবে না। হাফসা এগিয়ে এলো তখন, নিজের ব্যাগ থেকে একটা ব্লাউজ বের করে এগিয়ে দিল চৌধুরীর দিকে। বলল, আমার কাছে 2টা ব্লাউজ আছে, এটা সম্ভবত খাটবে চৈত্রীর গায়ে, না খাটলে সেফটিপিন দিয়ে একটু সেট আপ করে নে। অতঃপর চৌধুরীর ইচ্ছের বিরুদ্ধেই তাকে নীল রঙা শাড়িটা পরিয়ে সাজানো শুরু করলো তার 3জন রুমমেট। প্রায় ঘন্টাখানেক পর তারা সমাপ্তি ঘটালো চৌধুরীর সাজের। কিঞ্চিত সময় নিয়ে তারা 3জনে তাকিয়েছিল চৌধুরীর মুখ পানে। অতঃপর শারমিন হেসে বলল, কি সাজতে চাইছিলে না তো কোনো, এখন একবার দেখো কি সুন্দর লাগছে। চৌধুরী উঠে দাঁড়ালো, আয়নার দিকে তাকালো। আয়নার সামনে দাঁড়িয়ে যেন আজ নিজেকে নিজেই চিনতে পারছে না সে। চোখে মোটা করে কাজল টানা, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক, মুখে ততটা ভারী মেকআপের প্রলেপ নেই, তবে হালকা মেকআপ রয়েছে। কানে ছোটখাটো একজোড়া ঝুমকো। তবে সবচেয়ে আকর্ষণীয় লাগছে ওই কাটা চুলগুলো। মাঝখানে সিঁথি করে চুলগুলো পেছনের দিকে একটু ঢিলে ঢালা খোপা করে কপালে 2 পাশে 2 গোছা চুল বের করে রেখেছে। চৌধুরী নিজের কাছে আজ নিজেকে ভালো লাগছে বেশ। এর আগে কখনো তার নিজেকে এভাবে সাজানো হয়নি, যেভাবে এরা 3জন সাজিয়েছে। চৌধুরীকে বারবার আয়না দেখতে দেখে হাফসা এগিয়ে এলো, বলল, তোকে খুব সুন্দর লাগছে জানি, এখন এত আয়না দেখে সময় নষ্ট না করে চল তাড়াতাড়ি, ওদিকে দেরি হয়ে যাচ্ছে আমাদের। কথাটা বলেই হাফসা হাত টেনে বাইরে নিয়ে এলো চৌধুরীকে। সেও চারদিক দেখতে দেখতে হেঁটে চললো হাফসার পাশে পাশে। কেমন লজ্জা লজ্জা লাগছে তার। চারপাশে তার মতোই শাড়ি পরিহিত আরো বেশ কিছু রমণীকে নজরে পড়লো চৌধুরীর। এভাবে তার মতে অনেক রমণীকেই শাড়ি পরতে দেখে নিজের ভেতর লজ্জা লজ্জা ভাবটা কমলো। খানিক বাদে চৌধুরী আর হাফসা গিয়ে উপস্থিত হলো তাদের অনুষ্ঠানের জন্য বরাদ্দকৃত রুমের সামনে। সেখানে আগে থেকে দাঁড়িয়েছিল নির্ময়। চৌধুরীকে দেখেই যেন থ হয়ে গিয়েছে সে, ভাষা হারিয়ে ফেলেছে সে। চোখ জোড়ায় তার ভেসে উঠেছে মুগ্ধতা। এর আগেও নির্ময় একবার চৌধুরীকে শাড়ি পরিহিত অবস্থায় দেখেছে, তবে আজ যেন সেবারের চেয়েও চৌধুরীকে একটু বেশি সুন্দর লাগছে। নির্ময় হাত উঠে চেপে ধরলে নিজের বুকের বাঁ পাশটা। বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন নিচে উঠেছে তা ধিং ধিং করে। থামার আর কোনো নাম নেই। নির্ময় বুকের বাঁ পাশে হাত রেখে পূর্ণ দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটে দেখতে শুরু করলো চৈত্রীকে। আচ্ছা, চৈত্রীর এই বেশি সৌন্দর্যের কারণটা কি ওই কাঁটা চুলগুলো? নির্ময় ঘাড় ঘুরে তাকালো আশেপাশে। শুধু সে নয়, আরো 3-4টে ছেলে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে চৈত্রীর দিকে। রাগ লাগলো নির্ময়ের। বিশ্ববিদ্যালয়ে কি মেয়ের অভাব পড়েছে নাকি যে তাদের চৈত্রীর দিকে তাকিয়ে থাকতে হবে? হিংসার আগুনে জ্বলে যাচ্ছে নির্ময়ের হৃদয় মন। অন্য ছেলেরা কেন তাকিয়ে থাকবে তার প্রেয়সীর দিকে? তবে কি চৈত্রীর চুল কেটে সৌন্দর্য বাড়িয়ে সে ভুল করলো? নির্ময় পা বাড়ালো চৈত্রীর দিকে, কিন্তু সম্পূর্ণরূপে সে চৈত্রীর মুখোমুখি দাঁড়ানোর আগেই চৈত্রীর মুখোমুখি এসে দাঁড়ালো অন্য এক যুবক। ভ্রু কুচকালো নির্ময়, ভালোভাবে সে তাকালো চৈত্রীর সামনে দাঁড়ানোই যুবকের মুখ পানে। চমকে উঠল নির্ময়, এ তো রাজ, তার রুমমেট সেই বখাটে বাদর ছেলেটা। এই ছেলে আবার চৈত্রীর সামনে গিয়ে দাঁড়ালো কেন? তার প্রেয়সীর দিকে আবার নজর পড়লো নাকি এই বখাটেটার? নির্ময় আরেকটু এগিয়ে গেল তাদের দিকে। রাজ হাসি মুখে তাকিয়ে আছে চৈত্রীর পানে। চৈত্র হাসলো কিছুটা, বলল, আরে রাজ ভাইয়া যে, কেমন আছেন? যতটুকু ভালো ছিলাম না, এখন ভালো হয়ে গিয়েছি। রাহাতের কাছে থেকে শুনেছিলাম তুমি নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছ। অনেক অপেক্ষায় ছিলাম তোমার দেখা পাওয়ার। তোমার নম্বরটাও জানা ছিল না যে যোগাযোগ করব। যাক, অবশেষে দেখা হয়ে গেল তাহলে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলো রাজ। তবে তার কথার প্রেক্ষিতে কোনো জবাব দিল না চৌধুরী, শুধু হাসলো একটু। রাজ চৌধুরীর পা থেকে মাথা অবধি পরখ করে দেখলো একবার, মৃদু হেসে বলল, বাহ, আজ তো তোমায় সুন্দর লাগছে, ভীষণ সুন্দর হয়ে গিয়েছো আগের থেকে। চৌধুরী লাজুক হাসলো, বলল, একদম না, আমি আগের মতোই আছি রাজ ভাই। নির্ময় একটু দূরে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছিল চৌধুরী আর রাজকে। তীব্র রাগে যেন ফেটে পড়ছিল সে। হৃদয়ের গভীরে যেন দাউ দাউ করে জ্বলছিল তীব্র অগ্নিশিখা। আর চৌধুরীটাও কি সুন্দর হেসে হেসে কথা বলছে অন্য পুরুষের সাথে।
এদিকে যে তার ব্যক্তিগত পুরুষ হাফ হিস্তেজ করে বসে আছে তার জন্য সে খবর নেই। রাগে গজগজ করতে করতে নির্ময় গিয়ে দাঁড়ালো রাজ আর চৌধুরীর পাশে। চৌধুরীর মুখের দিকে তাকিয়ে থমথমে কণ্ঠে বলল, চৈত্র। নির্ময়কে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল চৈত্রী। রাজের সাথে পরিচয় করিয়ে দেওয়ার ভঙ্গিতে বলল, এটা রাজ ভাই, আমার খালাতো ভাই রাহাতের বন্ধু। নির্ময় আর চোখে তাকালো রাজের পানে, গম্ভীর কণ্ঠে বলল, চিনি আমি, আমার রুমমেট হয়। হাসলো চৈত্রী, বলল, তাহলে তো আর কথাই নেই, আপনারা তো দুজন দুজনকে আগে থেকেই চেনেন। আমার তাহলে আর পরিচয় করিয়ে দেওয়ার কোনো দরকার নেই। নির্ময় একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো রাজের পানে, অতঃপর চৈত্রীর পানে তাকিয়ে রাশ ভারী কণ্ঠে বলল, আমার সাথে এসো। কথাটুকু বলে সে হন হন করে হেঁটে শুরু করলো সামনের দিকে। চৈত্র আর কথা বাড়ালো না, নির্ময়ের পিছু পিছু হাঁটা শুরু করলো সে। খানিকটা দূরে একটু নিরিবিলি জায়গা আসতেই থমকে দাঁড়ালো নির্ময়। চৈত্র থমকে দাঁড়ালো নির্ময়ের কাছাকাছি গিয়ে, ভ্রু কুঁচকে শুধালো, অনুষ্ঠান শুরু হয়ে যাবে, আপনি আমাকে এখানে কেন ডেকে নিয়ে আসলেন? নির্ময় তাকালো চৈত্রীর পানে, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, এত সেজেছ কেন? চৈত্রী আমতা আমতা শুরু করলো, বলল, আমি সাজতে চাইনি, নাইমা পুরো জোর করে সাজিয়ে দিয়েছে। ভ্রু কুঁচকাল নির্ময়, বলল, তারা জোর করবে আর তুমি সেজে নেবে? কতগুলো ছেলে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল তোমার দিকে, জানো তুমি? নির্ময়ের কথা শুনে মৃদু হাসলো চৈত্রী। হৃদয় জুড়ে কেমন একটা প্রশান্তি বয়ে যাচ্ছে তার। তার প্রিয় পুরুষ তাকে অন্য কারো থেকে সাথে সহ্য করতে পারে না, এর থেকে সুখকর অনুভূতি আর কি হতে পারে? চৈত্রী আরেকটু জ্বালাতে চাইলো নির্ময়কে। দুষ্টুমি ভরা কণ্ঠে সে বলল, জ্বলছে নাকি নির্ময় ভাই? নির্ময় শীতল দৃষ্টিতে তাকালো চৈত্রীর পানে, শান্ত কণ্ঠে বলল, শুধু জ্বলছে না, জ্বলে পুড়ে রাখ হয়ে যাচ্ছে আমার বুকের ভেতরটা। চৈত্রী অবাক দৃষ্টিতে তাকালো নির্ময়ের পানে। কত সুন্দর অকপটে লোকটা বলে দিল তার জ্বলছে। নির্ময় চুপ থাকলো কিঞ্চিত, অতঃপর বলল, আমি একটা ভুল করেছি চৈত্র। ভ্রু কুঁচকালো চৈত্রী, বলল, কি ভুল? নির্ময় অপরাধের মতো তাকালো চৈত্রীর পানে, হাত বাড়িয়ে তার কপালে পড়ে থাকা কাটা চুলগুলোকে আলতোভাবে ছুঁয়ে দিয়ে বলল, এই কাটা চুলের জন্য তোমাকে একটু বেশি সুন্দর লাগছে আজ, আর এই জন্যই ছেলেগুলো কেমন ড্যাব ড্যাব করে তাকিয়েছিল তোমার দিকে। আমি তোমার চুল ফিরে মস্ত বড় ভুল করে ফেলেছি চৈত্র। ওই দিন আমার তোমার কথা শুনে থেমে যাওয়া উচিত ছিল। তোমার চুল কাটা আমার একদম ঠিক হয়নি। চৈত্রী হাসলো, বলল, তো ওদের মতো আপনিও আমার দিকে থাকেন, ড্যাব ড্যাব করে তাকিয়ে, বারণ তো করিনি। নির্ময় এগিয়ে গেল চৈত্রীর দিকে, একটু ঝুঁকে মুখটা নিয়ে গেল চৈত্রীর মুখের কাছে, মৃদু কণ্ঠে বলল, আমার ব্যক্তিগত নারীর দিকে শুধুমাত্র আমি তাকিয়ে থাকতে ইচ্ছুক, অন্য কারো নজর যে আমার সহ্য হয় না। এই খোলা আকাশের নিচে নির্ময়কে এত কাছে দেখে অপ্রস্তুত হয়ে পড়ল চৈত্রী। কিছুটা লজ্জা, ভয়, সংকোচের মিশ্র অনুভূতি। দু কদম পিছিয়ে সে নির্ময়ের সাথে নিজের দূরত্ব বাড়ালো, নরম কণ্ঠে বলল, আমি মুখ ধুয়ে সাজে উঠিয়ে ফেলবো, তাহলেই তো হবে। তখন আর কেউ তাকিয়ে থাকবে না আমার দিকে। আমার সাথে চলুন আপনি। নির্ময় তাকালো চৈত্রীর পানে। চৈত্রী বুঝলো এ তাকানোর মানে। মৃদু হেসে নির্ময়ের হাত ধরে সে বলল, আমার ব্যক্তিগত পুরুষের জ্বালাতন যে আমার সহ্য হবে না নির্ময় ভাই। চোখে মুখে একরাশ বিরক্তি ফুটে উঠল নির্ময়ের। বিরক্তি ভরা কণ্ঠে সে বলল, সবই ঠিক ছিল, কিন্তু এত অনুভূতিপূর্ণ একটা কথার শেষে এই নির্ময়ের সাথে ভাইটা লাগানোর কি দরকার ছিল? চৈত্রী হাসলো শুধু, উত্তর দিল না কোনো। নির্ময়ের হাত টেনে সে নিজের সাথে নিয়ে যেতে লাগলো। দুপুরে তপ্ত রৌদ্র, সূর্যটা মাথার উপর যেন খিলখিলি হেসে যাচ্ছে। গরমটাও একদম কম নয় আজ। শহরের বায়ু এমনি গরম থাকে, তার মধ্যে আবার আজকের রৌদ্রের উত্তাপ। নির্ময় মাত্রই বাইরে থেকে ফিরল। রুমে ঢুকেই কাঁধের ব্যাগটা তার টেবিলে রাখার জন্য উদ্যত হলো, কিন্তু রাখার আগেই তার সামনে এসে হাজির হলো রাজ। নির্ময়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আগে পিছে কিছু না বলে সরাসরি প্রশ্ন করলো, চৈত্রের সাথে তোমার কি সম্পর্ক? নির্ময় ভাবলেশীন, সে যেন আগে থেকে জানতো রাজ তাকে এমন প্রশ্নই করবে। নির্ময় নিজের কাঁধ ব্যাগটা টেবিলের উপর রাখলো এবার। রাজের প্রশ্নে কোনো উত্তর সে দিল না। নিঃশব্দে নিজের জামা কাপড় নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়াতেই পেছন থেকে তার কলা টেনে ধরল রাজ। খ্যাপাটে কণ্ঠে বলল, তোকে কি জিজ্ঞাসা করেছি আমি, উত্তর না দিয়ে যে চলে যাচ্ছিস? নির্ময় শক্ত হাতে নিজের কলার থেকে রাজের হাতটা সরিয়ে দিল।
শরীরে জড়ালো ছাই রঙা শার্টটার কুঁচকে যাওয়া কলারটা ঠিক করে তাকালো রাজের পানে। শান্ত কণ্ঠে বলল, উত্তর দিতে বাধ্য নই আমি। রাজ ক্ষেপে গেল আরো। এবার সে দু হাতে ধরলো নির্ময়ের কলারটা, দাঁতে দাঁত চেপে বলল, উত্তর দিস বা না দিস, ওর থেকে সবসময় দূরে থাকবি তুই, নয়তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। এবার আর নিজের রাগটা ধরে রাখতে পারলো না নির্ময়। ভেতরে যেন তার টকবকে ফুটে উঠল জ্বলন্ত লাভা। ওর ভালোবাসা, ওর প্রেয়সী, আর ওকে কিনা তৃতীয় একজন ব্যক্তি বলছে তার থেকে দূরে দূরে থাকতে। নির্ময় রাগের বশবর্তী হয়ে নিজের হাত উঁচু করে ধরলো রাজের কলারটা, দাঁতে দাঁত চেপে বলল, থাকবো না আমি আমার চরিত্র থেকে দূরে, একদম মিশে থাকবো ওর সাথে। কি করা আছে করে নিস তুই। কথাটা শেষ করার সাথে সাথে রাজ সজোরে একটা ঘুষি বসিয়ে দিল নির্ময়ের গাল বরাবর। নির্ময় ছিটকে গিয়ে পড়লো তার টেবিলের উপর। সাথে সাথে গর্জে উঠল সে। রাজকে পাল্টা একটা ঘুষি মারার জন্য উদ্যত হলেই তাকে পেছন থেকে এসে টেনে ধরলো মিহির। নির্ময় দমল না। মিহিরকে উপেক্ষা করে সে মারতে চাইল রাজকে। মিহির জাপটে ধরলো নির্ময়কে, বলল, একটু বোধহয় শান্ত হলে নির্ময়। মিহির কথাগুলো একদম খারাপ বলেনি। মাথা গরম করে হুট করে একটা কাজ করে ফেললে তো আর হয় না। এই মুহূর্তে তার হল ছেড়ে বাইরে বাসা নেওয়া সম্ভব নয়। সব টিউশনি ছেড়ে আউটসোর্সিং এর কাজ শুরু করেছে গত মাসেই। ইনকাম ভালো হলেও নিজেকে গুছিয়ে নিতেও তো একটু সময় লাগবে। নিজের রাগকে নিয়ন্ত্রণ করলো নির্ময়। রাজের দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে জামা কাপড় নিয়ে সে চলে গেল ওয়াশরুমের দিকে। এদিকে দুপুরে রোদ্রের তেজটা কমে এসেছে অনেকটাই। সূর্যটাও হেলে পড়েছে আকাশের একদিকে। নির্ময় আর চৌধুরী বসে আছে ঘাসের উপর। নির্ময় মাস্ক পরে এসেছে আজ। অবশ্য সে আজ বিকেলে চৌধুরীর সাথে দেখা করতেই আসতে চায়নি, কিন্তু চৌধুরীও নাচারবন্দা। সে জোর করে কল করে অতিষ্ঠ বানিয়ে ফেলেছে নির্ময়কে। শেষে হুমকি দিয়ে বলেছে, আজ যদি আপনি আমার সাথে দেখা করতে না আসেন তবে আমি আর কোনো দিনই আপনার সাথে দেখা করব না। নির্ময়ের আর কি করার। এই হুমকির পরও নিজে হলে হাত পা গুটিয়ে বসে থাকার মতো সাহস তার ছিল না। এদিকে রাজের এক ঘুষিতে তো মুখের নকশা বদলে গেছে তার। মুখের এই অবস্থা দেখলে চৌধুরী এবার প্রশ্ন করতে করতে মেরে ফেলার উপক্রম করবে তাকে। মেয়েটাকে তো আর বলা যাবে না যে সে মারামারি করছে, তাহলেও তো বিপদ। আবার যদি বলে রাজ তাকে মেরেছে, তাহলেও মানবজাতের ফালুদা। এদিকে গালটাও টনটন করছে ব্যথায়। শেষে মুখে একটা মাস্ক চড়িয়ে সে হলের বাইরে চলে এলো চৌধুরীর সাথে দেখা করতে। নির্ময় আশা থেকে চৌধুরী তার মাস্ক নিয়ে পড়ে আছে। বারবার বলছে মাস্ক খুলতে, কিন্তু খুলেনি নির্ময়। শেষে নিজেই হাত বাড়িয়ে হুট করে এক টানে নির্ময়ের মুখ থেকে মাস্কটা খুলে নিল চৌধুরী। মাস্কটা খুলতে হতভম্ব হয়ে গেল চৌধুরী। হতবাক কণ্ঠেই বলল, আপনি মারামারি করেছেন নির্ময় ভাই? থতমত খেয়ে গেল নির্ময়। আমতা আমতা করে বলল, না মোটেই না। আমাকে দেখে তোমার কি ওই মারপিটে গুন্ডা ছেলেদের মতো মনে হয় নাকি? চৌধুরী সন্দেহান দৃষ্টিতে তাকালো নির্ময়ের পানে। কণ্ঠে সন্দেহ নিয়েই বলল, তাহলে এটা কিসের দাগ? ঢোক গেল নির্ময়। বলল, ওয়াশরুমে পড়ে গিয়েছিলাম। ভ্রু কুচকালো চৌধুরী। বলল, মিথ্যে বলছেন আপনি, এটা স্পষ্ট মারের দাগের মতোই লাগছে। অপ্রস্তুত হয়ে পড়ল নির্ময়। আমতা আমতা করে বলল, তুমি এর আগে কতগুলো মারের দাগ দেখেছো যে একটু দাগ দেখেই বলে দিতে পারছো এটা মারের দাগ? এটা তো ওয়াশরুমে পা পিছলে পড়ে গিয়ে ব্যথা পাওয়ার দাগও হতে পারে। দমে গেল চৌধুরী। সত্যি সে এর আগে তো মারের দাগ তেমন দেখেনি। তাহলে এটা যে মারের দাগে সে বিষয়ে সে নিশ্চিত কিভাবে হতে পারে? হতে পারে এটা ওয়াশরুমে পড়ে যাওয়ারই দাগ। সব চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেললো চৌধুরী। মুহূর্তেই অস্থির হয়ে পড়ল সে। হাত বাড়িয়ে আলতোভাবে ছুঁয়ে দিল সে নির্ময়ের গালটা। ব্যগ্র কণ্ঠে বলল, ইস, কতটা লাল হয়ে গেছে গালে, অনেক ব্যথা পেয়েছে নিশ্চয়ই। নির্ময় হাসলো। নিজের হাত উঁচিয়ে চৌধুরীর নরম হাতটা চেপে ধরলো তার গালের সাথে। আদরে কণ্ঠে বলল, পেয়েছিলাম, তবে এখন আর নেই। তুমি ছুঁয়ে দিয়েছো না, সব ব্যথা হাওয়া হয়ে গিয়েছে। চৌধুরী হাত সরিয়ে নিল নির্ময়ের গাল থেকে। লাজুক হেসে বলল, সবসময় শুধু আপনার বাজে কথা। আকাশে সুন্দর ঝকঝকে সূর্য উঠেছে। রাতের কৃষ্ণ কালো আধার কাটিয়ে আলোকিত করে তুলেছে সুন্দরী ধরণীকে। যদিও সকাল গড়িয়ে প্রায় দুপুর হয়ে এসেছে, আকাশটাও বেশ পরিষ্কার আজ। চৌধুরী ক্লাস শেষ করে কেবলই বাইরে বেরিয়ে এলো। মনে মনে ভাবলো নির্ময় ডিপার্টমেন্টের সামনে যাবে আজ। কাল দেখলো ছেলেটার গালটা কেমন লাল বর্ণ ধারণ করেছে। মনের মধ্যে কেমন একটা অস্থিরতা কাজ করছে তার। যদিও এ বিষয়ে রাতে কলে চৌধুরী বেশ কয়েকবারই নির্ময়কে জিজ্ঞেস করেছে যে সে ঠিক আছে কিনা, তার ব্যথা করছে কিনা।
কিন্তু প্রতিবারই নির্ময় এড়িয়ে গেছে ব্যাপারটা। তাই এবার নির্ময় ক্লাসে গিয়েই সে ধরবে তাকে এমন ভাবনাই ভেবে রেখেছে। যেমন ভাবা তেমন কাজ। চৌধুরী কাঁধ ব্যাগটা টেনে আরেকটু ভালোভাবে কাঁধে চাপিয়ে পা বাড়ালো নির্ময় ক্লাসের দিকে। এদিকে নির্ময়েরও ক্লাস শেষে বাইরে পেরোতেই তার পেছনে পেছনে ছুটে বেরিয়ে এলো রাইমা। পেছন থেকে ডাকলো তাকে, বলল, নির্ময় শোনো। থমকে দাঁড়ালো নির্ময়। পেছন ঘুরে তাকাতে রাইমার সামনে এসে দাঁড়ালো। অস্থির কণ্ঠে শুধালো। তোমার গালে কি হয়েছে নির্ময়? নির্ময় অপ্রস্তুত হয়ে পড়লো কিছুটা। সে তো মাস্ক পরে এসেছিল আজ। মাস্কের উপর থেকেও কি তার গালের দাগ দৃশ্যমান? নয়তো এই মেয়ে কিভাবে দেখলো তার গালের দাগটা? হবে হয়তো ক্লাসের কোনো এক ফাঁকে দেখে নিয়েছে। তবে নির্ময় এই মেয়ের সাথে কথা বাড়াতে চাইল না বেশি। এই মেয়ে যে নির্লজ্জ তা আগে থেকে সে অবগত। নির্ময় থমথমে কণ্ঠে বলল, কিছু হয়নি আমার। রাইমা দমল না। আবারও সে বলল। আমি তখন স্পষ্ট দেখলাম তোমার গাল লাল হয়ে আছে। বিরক্ত হলো নির্ময়। এই মেয়ে এতটা নির্লজ্জ কেন? একবার বলল কিছু হয়নি, তারপর আবার সেই কথাই বলছে। নির্ময় বিরক্তি ভরা কণ্ঠে বলল। বললাম তো কিছু হয়নি আমার। নির্ময় বিরক্তি ভরা কণ্ঠ বা গাম্ভীর্যপূর্ণ কণ্ঠ কোনোটাই আমলে নিল না রাইমা। নিজেকে নির্লজ্জের সাথে বেহায়া প্রমাণ করতে যেন আরো এক ধাপ এগিয়ে গেল সে। রাইমা নিজের হাত উঁচিয়ে বাড়ালো। সে হাত বাড়ালো নির্ময়ের পানে। নির্ময়ের মাস্কটা খোলার জন্য উদ্যত হলো সে। রাইমা ছোঁয়ার আগেই নির্ময় দুকদম পিছিয়ে যেতে চাইল। পিছিয়ে গেলেও কিছুটা। তবে সম্পূর্ণভাবে পিছিয়ে যাওয়ার আগে সেখানে উপস্থিত হলো চৈত্রী। চোখ মুখ শক্ত করে ঝাঁঝালো কণ্ঠে বলল, নির্ময় ভাই,